দশম শ্রেণীর প্রিয় ছাত্ররা, আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের কিছু অঙ্ক আমরা অভ্যাস করব। চলে আসি তোমাদের পেজ নাম্বার 112। সেখানে এক্সারসাইজ হচ্ছে 6.1। তোমরা বইটা খোলো এবং সেখানে দেখতে পাবে গতদিন আমরা 1 নম্বর অঙ্কটি করেছিলাম এবং তার সাথে প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটি এসেছিল সেটা আমরা কিভাবে আসে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে শুরুতেই আমি তোমাদের সূত্রটা কিভাবে আসে সেটা জেনেছি। সূত্রটা আমরা একটু আবার লিখে নিই যে আসলকে যদি আমরা পি দিয়ে লিখি, হ্যাঁ, আচ্ছা, সময় বা পর্ব যেটাকে আমরা এন দিয়ে লিখছি, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হারটাকে আমরা যদি R% যদি বলি, তাহলে এনতম বছরে বা সবৃদ্ধি মূল বা এনতম বছর পর যদি সবৃদ্ধি মূল যদি এ হয় অ্যামাউন্ট, তাহলে আমরা যে সম্পর্কটা জেনেছিলাম A = P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এর সাথে সাথে আমরা যেটা নিয়ে জেনেছিলাম সেটা হচ্ছে ষান্মাসিক এবং কোয়ার্টারলি অর্থাৎ ত্রৈমাসিক যদি সুদ নির্ণয় করতে হয় তখন কিভাবে চেঞ্জ হয় সেই চেঞ্জটাও আমরা জেনেছিলাম। যাই হোক, প্রথমে আমরা আজকের এই আলোচনাতে বইয়ের পেজ নাম্বার 112-এর সরাসরি 2 নম্বর অঙ্কটা দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে, দেখো তোমরা বই খোলো, দেখে সেখানে লেখা আছে যে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল, একই কথা বলতে পারি, কত হবে নির্ণয় করো। অর্থাৎ এখানে আসল পি দেওয়া আছে 5,000 টাকা, আর কি দেওয়া আছে, বার্ষিক সুদের হার 8% বলা আছে, 3 বছরের সময় বা পর্ব যেটা হচ্ছে 3 বছর বলে দেওয়া আছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে আমরা বার করব। ঠিক আছে, তাহলে আমরা এবার অঙ্কটাকে লিখি, আমরা এবার অঙ্কটাতে আসি। সেটা হচ্ছে প্রথমে আমরা বলবো যে আসল, কোশ্চেন নাম্বার 2 অবভিয়াসলি, পি সমান 5,000 টাকা। আচ্ছা, সময়, তার আগে সুদের হারটা লিখে দিই, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার R% সমান হচ্ছে এখানে 8%। আর কি বলেছে, সময় বা আমরা এখানে পর্ব বলতে পারি, পিরিয়ড, n সমান 3 বছর। ঠিক আছে, তাহলে আমরা এবার অঙ্কটাতে যদি দেখি, এখানে আমাদের বলেছে যে সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করো। ঠিক আছে, আমরা সমূল চক্রবৃদ্ধি বের করি। তাহলে সূত্রটা হচ্ছে A = P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এখানে P হচ্ছে 5,000, 1 + R হচ্ছে 8/100, n হচ্ছে 3। তাহলে হচ্ছে কত, 5,000। তবে আমি এখানে একটা কথা বলতে পারি যে 8কে আর 100 এটাকে যদি সরলীকৃত করা যায়, সিম্পলিফাই করা যায়, এটা 2 এবং 4 দিয়েও আলটিমেটলি আমরা এটাকে সরল করতে পারি। তবে নিচে 100 থাকলে যেহেতু গণনার সুবিধা হয়, তাই আমরা চেষ্টা করব না কাটার, প্রয়োজনে কাটবো। এগুলো অঙ্ক করতে করতে তোমাদের অভিজ্ঞতা অর্জন হবে, একটু ফলো করো। আমরা এখানে এটাকে সরলীকৃত করছি না 8/100টাকে। তাহলে কী হবে,
এটাকে যোগ করলে হবে 108/100 তার হোল কিউব। তার মানে 108-এর হোল কিউব করলে কত হয় আমরা যদি একটু রাফে দেখে নিই। 108কে গুণ করলে কত হচ্ছে, 8 64, 8 8, শূন্য দিয়ে হবে 0 0 0, এবার 801, তারপর এটা হবে 4 6 8 8 ষোলো 6 থাকলে 1 আর 1 11644। ঠিক আছে, এটা হচ্ছে 108 দিয়ে একবার দুবার গুণ করলাম, তিনবার যদি গুণ করি অ্যানাদার, যদি আমরা একটা 108 দিয়ে যদি গুণটা করি এটাকে আবার, তাহলে কিউব পাবো। 8 দিয়ে গুণ করি, 8 8 64, 4 8 32, 2 হাতে থাকলো 3, 6 8 48 আর 3 51, হাতে থাকলো 5, 6 8 48 আর 5 তোমার 53, হাতে থাকলো 5, 8 8 5 13, 3 হাতে থাকলো 1, 8 আর 1 1 9, 6 32 হাতে 3, 6 48 এখানে 5, 6 48, 53 5, 8 8 5 13, 3 হাতে থাকলো 1, 8 8 9। আচ্ছা বেশ, তারপরটা তো জিরো দিয়ে করলে 1, 5টা জিরো হবে, 2 3 4, 5টা জিরো। আবার পরের বারটা যদি করি 4 6 6 1 1, ফাইনালি কী দাঁড়াচ্ছে 2 1 7 9 5 2 1। এবার দেখো তাহলে এটা হচ্ছে 5 একটা 2টো 3টে জিরো মাল্টিপ্লাই, এটা হচ্ছে 1 2 5 9 7 1 2। এবার কিউব যেহেতু আছে তাহলে স্কোয়ার থাকলে দুটো জিরো আসছে, 100 আছে, কিউব আছে মানে আরও দুটো জিরো। এবার তার মানে এখানে 3টে জিরো ক্যান্সেল। এবার 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই এটাকে, এই মাল্টিপ্লিকেশনটা তোমাদের করতে হবে যেহেতু ক্যালকুলেটার অ্যালাউ নই। 5 2 10 হাতে থাকলো 1, 5 5 1 6, 5 9 45 5 হাতে থাকলো 4, 5 5 25 আর 4 29 হাতে থাকলো 2, 5 10 12 দিয়ে থাকলো 1, 5 5 6, তাহলে কত হলো 629560 ডিভাইডেড বাই 1 পর 1 2 3 1 2 3। দেখি এখানে কটা হলো, 2 4 6টা, 5 2 10 1, 5 5 6, 5 7 3, 5 9 45। এই জায়গাটা গুণটা মনে হচ্ছে ভুল হয়ে গেল, গুণটা মনে হচ্ছে একটু ভুল হয়ে গেল, দেখেছো? 5 2 10 সঙ্গে থাকলো 1, 5 5 আর 1 6, 5 7 35, 5 হাতে থাকলো 3, 5 9 45 আর 3 48 আর 8 থাকলো 4, 5 5 25 আর 4 29 হাতে থাকলো 2, 5 10 12 দিয়ে থাকলো 1, 5 629 8টা লিখিনি 8560, তাহলে এটা হবে 8560। এবার একটা 0 0 ক্যান্সেল, তাহলে দুটো ঘর পর দশমিক যদি হয় 6298.56। তার মানে আমরা কি পেলাম না, আমরা পেলাম এটা রাফ, হ্যাঁ এটা রাফ পোর্শন গেল। তাহলে আমরা এবার লিখতে পারবো অঙ্কটা যেটা ছিল, অঙ্কটা থেকে ফিরে আসি, যে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করো। ঠিক আছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি আমরা এখানে পেলাম অঙ্কটাতে 6,298 থেকে 56 পয়সা। তাহলে উত্তরটাকে আমরা লিখে ফেলি, অতএব নির্ণেয় সবৃদ্ধি মূল হচ্ছে 6,298 টাকা 56 পয়সা। ঠিক আছে, এটা গেল 1 নম্বর অঙ্ক। এবার আমরা পরবর্তী অঙ্ক কী আছে দেখে নিই একটু। এবার আমরা পরবর্তী অঙ্কে আসলাম। 3 নম্বরটা একই ধরনের অঙ্ক, একটু অন্য অঙ্ক আমরা চেষ্টা করি। সেটা ধরো 5
আড়াই বছর আছে, ঠিক আছে দাঁড়াও, সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক, 6। দেখো বলছে যে ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। আচ্ছা, আমরা প্রথমে টাকার অ্যামাউন্টটা নেই, ঠিক আছে, 2 বছরের জন্য ধার করেন বলেছে। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন, অর্থাৎ আসল কত। তাহলে সেটা আমরা আগে লিখে নিই। ধরি ছন্দা দেবী, কী লিখি, ছন্দা দেবী এক্স টাকা ধার করেছিলেন, এক্স টাকা ধার করেন, ধার করেন, এটা আমরা লিখে নিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো আসল, যেটাকে আমরা পি দিয়ে লিখছি, সেটা হচ্ছে এক্স টাকা, এটাই আমাদের নির্ণয় করতে হবে। আর কি বলেছে, বার্ষিক সুদের হার 8% আর সময় 2 বছর। তাহলে বার্ষিক সুদের হার, প্রত্যেকটা অঙ্কে একই ধরনের স্টাইল, বার্ষিক সুদের হার, যেটাকে আমরা R% দিয়ে লিখছিলাম, সেটা হচ্ছে 8%, সময় n সমান আমার এখানে হচ্ছে 2 বছর। আচ্ছা, এখানে একটা লক্ষণীয় বিষয়, এখানে যেহেতু এক্সটা আমাকে নির্ণয় করতে হবে, এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা বলেছে। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা, সুদটা বলেছে কিন্তু, খেয়াল রাখবে। আচ্ছা, এবার আমরা অঙ্কটাতে আসি। প্রথমে আমরা যেটা সূত্র জানি যে সমূল চক্রবৃদ্ধি, এটা আমাদের জানা আছে, সেটা আমরা লিখে ফেলি যে স্ববৃদ্ধিমূল বা সমূল চক্রবৃদ্ধি অ্যামাউন্ট এ ইজ ইকালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে পি বলতে কত, এক্স, আর বলতে কত 8, এন বলতে কত 2, এটা আমরা লিখে ফেললাম। তাহলে এইটা এক্স ইন্টু 108 বাই 100 তার হোল স্কোয়ার। আমার মনে হয় এই আগের অঙ্কটা 8% দিয়ে করেছিলাম, তাহলে 108-এর স্কোয়ারটা কত সেটা আমরা আগে করেছি, গুণফলটা দেখি কত আছে। 108-এর স্কোয়ারটা, 108-এর স্কোয়ারটা আমরা করে রেখেছি, এই যে এইটা কত পেয়েছি, এই অ্যামাউন্টটা একটু খেয়াল করে দেখো, 11,664, এই অ্যামাউন্টটা আমরা করে রেখেছি। তাহলে আমরা সরাসরি এখানে এটা বসিয়ে দিতে পারি, এক্স ইন্টু 11,664। তোমরা প্রয়োজনে তোমরা এটাকে গুণ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে করে নিতে হবে। যেহেতু আমার এখানে করা আছে, তাই আমি 11,664টা যেহেতু করা আছে, তাই আমি আর গুণটা করলাম না। তাহলে 11,664, আর এখানে দেখো খেয়াল করে দেখো 100 আছে, তার স্কোয়ার মানে আরও 2 জিরো, বেশ ভালো কথা। তাহলে এইটা সবৃদ্ধি মূল, তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদ কত, চক্রবৃদ্ধি সুদ, সুদটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট এ, তার থেকে পি বাদ, অর্থাৎ সুদ আসল থেকে আমাদের আসলটা বাদ। এখন সুদ আসল কত বেরিয়েছে, এক্স, এটাকে একটু সাজিয়ে গুছিয়ে যদি লিখি, তাহলে 11,664 বাই 100 লিখে 00, আর পি এর ভ্যালু এক্স, এই ক্যালকুলেশনটা করি, 11,664 মাইনাস 10,000, এটা ডিভাইডেড বাই 10,000। তাহলে কি দাঁড়ালো, তাহলে মাইনাসটা করলে 4,661 বাই 10,000, এটা কী বেরোলো, এইটা আমাদের খেয়াল করে দেখো, এটা হলো চক্রবৃদ্ধি সুদ। আমাদের এখানে প্রশ্নে বলে দিয়েছে
চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 2496 টাকা। তার মানে যে উত্তরটি, যে ভ্যালুটি এইমাত্র আমরা নির্ণয় করলাম সেটা হচ্ছে 2496 টাকা। তাহলে এই যে চক্রবৃদ্ধি সুদ সেটা বেড়ে গেছে 1664x/10,000। তাহলে এটা হচ্ছে 2496, সেটাই আমরা লিখব। এবার আসি প্রশ্নানুসারে বা শর্তানুসারে আমরা বলতে পারি 1664x/10,000 হচ্ছে 2496, 2496, এই যেখানে আছে 2496। বেশ ভালো কথা। তাহলে এখান থেকে আমরা ফাইনালি এক্সের ভ্যালু কী পাবো? এক্স ইকুয়ালস টু 2496, 10,000 নিচে ছিল উপরে চলে গেল, ডিভাইডেড বাই 1664। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব। দেখি এটা কত দিয়ে কাটাকাটি যায়। 4 দিয়ে কাটাকাটি যাবে। 4 দিয়ে যদি কাটাকাটি যায় 4 4 16, 4 64 হবে এটা। আর এইটা 4 6 24, 4 2 8, 4 4 16। আচ্ছা, আবার 4 দিয়ে যাবে। এটাকে যদি 4 দিয়ে কাটাকাটি করি, 4 1 4, 4 4 16, 104। এটা 4 দিয়ে কাটলে 4 1 4, 22, 4 5 20, 24, 4 6 24। আবার এটা 4 দিয়ে যাবে। 4 দিয়ে কাটলে কত হয়? 4 2 8, 4 6 24। এটা 4 দিয়ে কাটলে 3 4 12, 4 9 36। এবার এটা যাবে 13 দিয়ে, 13 2 26, 3 13 39। এবার তাহলে কত দাঁড়ালো? এটা ফাইনালি তোমার দাঁড়ালো 3-এর পর 1 0 1 2 3 4, 4টে 0 0 3 4 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে 30,000, এটাকে ভাগ করলে 15,000। তাহলে এটাই হচ্ছে আমার এত টাকা। এখানে টাকাটা লেখার দরকার নেই, যেহেতু আমরা সমাধান করছি। সমাধানে এক্সের মানটা আমরা একবারে বের করে ফেললাম, 15,000 টাকা। তাহলে এক্সটাকে কী ধরেছিলাম? এক্সটাকে আমরা ধরেছিলাম দেখি না আসল কত, অর্থাৎ এখানে আসল বলতে ছন্দাদেবী এক্স টাকা ধার করেন। তাহলে ছন্দাদেবী যে এক্স টাকা ধার করেছিলেন সেটা হলো আমাদের কি 15,000 টাকা। তার উত্তরটা লিখে ফেলি। অতএব ছন্দাদেবী 15,000 টাকা ধার করেন। এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার কত করলাম আমরা? এটা করলাম কোশ্চেন নাম্বার 6। ঠিক আছে, এবার আমরা একটু অন্য ধরনের অঙ্কে আসি। সেটা চলে আসি যে এক্সারসাইজে যাব। তোমরা তারপরে 8 পর্যন্ত মোটামুটি একই ধরনের অঙ্ক আছে। আমরা 9 10এরটা করি। দেখো 10এর অঙ্কটি বলেছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত। তার মানে এখানে আমাকে চক্রবৃদ্ধি সুদের সূত্রটিও জানতে হবে এবং সরল সুদের সূত্রটিও জানতে হবে, এবং তার পার্থক্য বা বিয়োগফল যেটা হবে সেটাই হচ্ছে অন্তর। এখন দেখো অঙ্কটি অনেকভাবে করা যেতে পারে। আমরা একদম সরাসরি ফর্মুলা প্রয়োগ করে যদি করি, এখানে বার্ষিক সুদের হার 7.5% এবং আসল হচ্ছে 12,000 টাকা, আর সময় 2 বছর বলে দিয়েছে। সেইভাবে আমরা যদি অঙ্কটি করি তাহলে দেখো কি দাঁড়ায়, যে কোশ্চেন নাম্বার 10 বার্ষিক সুদের হার R% সমান 7.5%। আচ্ছা, আসলটা আগে লিখছিলাম, এখানে আসলটা একটু আগে পড়ে গেলে খুব একটা অসুবিধা নেই। পি সমান 12,000 টাকা। আচ্ছা, সময়, সময়টাকে আমরা কখনো টি দিয়ে লিখি, সরল সুদের ক্ষেত্রে এন দিয়েও লিখি, বা পর্বের ক্ষেত্রে আমরা কী দিয়ে লিখি? এন দিয়েও লিখি। সেটা হচ্ছে এখানে
2 বছর। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখো যে 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত? বেশ ভালো কথা। এবার আমরা প্রথমে সরল সুদ বের করব। সরল সুদ এটা নির্ণয় করব। তার ক্ষেত্রে ফর্মুলাটা কী ছিল? না, সরল সুদের ক্ষেত্রে ফর্মুলাটা ছিল আই সমান PTR/100। তার মানে এখানে পি হচ্ছে কত? 12,000। টি হচ্ছে কত? টি হচ্ছে আমার 2 বছর। আর আর হচ্ছে 7.5/100। তাহলে দুটো জিরো ক্যান্সেল। ঠিক আছে, 7.5কে যদি আমরা একটু রাফে করে নিই, 7.5কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 5 দুগুণ 10 7 থাকলে 1, 7 দুগুণ 14 থেকে 15, 1 ঘাট পর দশমিক পড়বে, তার মানে 15 হচ্ছে। তার মানে এটা হচ্ছে 120 ইন্টু 15। এবার এটাকে মাল্টিপ্লাই করি, 15 0 0, 15 দুগুণ 30 0, হাতে থাকলে 3, 15 থেকে 18, অর্থাৎ 1800 টাকা। এত টাকা হচ্ছে আমার সরল সুদ। ঠিক আছে, বেশ ভালো কথা। এবার আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ এটা বার করব। তাহলে দেখো এখানে সবৃদ্ধি মূলটা আমাকে আগে বার করতে হবে। সবৃদ্ধি মূল, যেটাকে আমরা অ্যামাউন্ট দিয়ে বলছি, পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। এখানে পি কত? এখানে পি বলতে 12,000 টাকা, 1 প্লাস আর বলতে কত? 7.5/100 তার হোল স্কোয়ার। এই কত চলে গেল? হ্যাঁ, তাহলে হচ্ছে কত? 12,000। আচ্ছা, এবার এইটাকে একটু সিম্পলিফাই করে দিলে তোমাদের সুবিধা হবে আর কি। 1 প্লাস এটাকে 7.5 মানে 75 করলাম, আর একটা 10 আনলাম পয়েন্টের জন্য। তাহলে 25 দিয়ে মাল্টিপ্লাই করলে 3, এটা হচ্ছে 4, তাহলে কত হচ্ছে? 12,000। তাহলে 1 প্লাস 3/40 তার হোল স্কোয়ার। তাহলে 8 তো সিম্পলিফাই করা যায় না, তাহলে এটা হচ্ছে কত? 43/40 তার হোল স্কোয়ার। আর 43কে দুবার মাল্টিপ্লাই করো, 43 ইন্টু 43, রাফে এটা করে নাও মাল্টিপ্লিকেশানটা। 3 3 যা 9, 3 3 নয়, 3 4 12, 4 4 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 4 16 1 17, 9 4 8 1। সো 12,000 ইন্টু 1849। ঠিক আছে। আচ্ছা, এইবার নিচে কত আছে? 40, মানে 4 4 কত? 16 হয়, স্কোয়ার আছে যেহেতু, আর দুটো জিরো আসবে। 40কে দুবার গুণ করে দেখো, এটা আসবে। এই দুটো জিরো, এই দুটো জিরো ক্যান্সেল। এবার 4 দিয়ে যাবে, 4 4 16, 3 4 12, 30 হলো। আবার কত দিয়ে যাবে? এবার হচ্ছে 2 দিয়ে যাবে, এটা 2 দিয়ে গেলে 15 হয়। আচ্ছা, এইবার এইটা আমরা 15 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করতে পারি, অথবা এটাকে 75 দিয়ে মাল্টিপ্লাই করতে, এর অ্যাজ ইউ উইস। তাহলে 15 দিয়ে গুণ করে দিই, 9 15 135, 5 হাতে থাকলো 13, 4 15 60, আর 13 73, 3 হাতে থাকলো 7, 8 15 120, আর 7 127, হাতে থাকলো 12, 15 আর 12 27 ভাগ 2। ঠিক আছে, এই 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 13 1 3, 13 2 26, 17, 8 2 16, 6 থাকলে 1, 13, 6 2 12, 1 5, 7 2 14.5। এটা জিরো দিতে পারো। এটা তোমরা ক্যালকুলেশনটা নিজেও করে নেবে, আমি একটু চটপট করে দিলাম। এত টাকা তাহলে কি পেলাম? তাহলে আমরা পেলাম এই যে 13,867 টাকা 50 পয়সা, এটা হচ্ছে সবৃদ্ধি মূল। তাহলে আমরা কি চাই? চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদটা বার করি। সুতরাং
চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমার টোটাল অ্যামাউন্টে তার থেকে প্রিন্সিপালটা বাদ, অর্থাৎ সুদ আসল এ দিয়ে লিখেছিলাম আমরা, যা সবৃদ্ধিমূল বলছিলাম, তার থেকে আমার বাদ চলে যাচ্ছে পি অর্থাৎ আসলটা। তাহলে এখানে 13,867 টাকা 50 পয়সা মাইনাস 12,000 টাকা, এই বিয়োগটা করলে 1,867 টাকা 50 পয়সা এটা থাকছে। এটা হচ্ছে কী পেলাম? এইটা পেলাম আমার চক্রবৃদ্ধি সুদ, এই অ্যামাউন্টটা মনে রাখ। আর আগে কি পেয়েছি? আগে পেয়েছি সরল সুদ। সরল সুদ কত? এখানে দেখো সরল সুদ সরাসরি বেরিয়ে গেছে 1,800 টাকা। তাহলে এই দুটোর বিয়োগফল, তাহলে আমার অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, সরল সুদের অন্তর পার্থক্য কত হচ্ছে? চক্রবৃদ্ধি হচ্ছে 1,867 টাকা 50 পয়সা, সেখান থেকে 1,800 টাকা, সো ফাইনালি 67 টাকা 50 পয়সা। এইভাবে অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এটা উত্তর, অ্যান্সার। এখন কেউ যদি মনে করে যে স্যার আমরা এইভাবে করব কেন, আমরা অঙ্কটা একদম সরাসরি একটু বিচার বিশ্লেষণ করি, যে অঙ্কটা আর একটা নিয়মে করা যেতে পারে, যেটাকে আমরা বলছি এখন সেকেন্ড মেথড। সেকেন্ড মেথড, দ্বিতীয় পদ্ধতি। সেকেন্ড মেথড বা দ্বিতীয় পদ্ধতি, সেটা কি? দেখো অঙ্কটাকে নিয়ে আমি আবার যদি বলি, কোশ্চেন নাম্বার 10, দেখো প্রথম বছর পর 12,000 টাকার এক বছরে যা সরল সুদ চক্রবৃদ্ধি সুদ একই হবে, কোনো পার্থক্য নেই। কারণ এখানে যে সুদটা হচ্ছে দ্বিতীয় বছরের শুরুতে, সেই সুদটা আসলের সাথে যোগ হয়ে সুদ নির্ণয় হচ্ছে। তার মানে চক্রবৃদ্ধি আর সরল সুদের মোট এখানে পার্থক্যটা হলো যে দ্বিতীয় বছরে প্রথম বছরে যে সুদটা পেলাম, দ্বিতীয় বছরে ওই সুদের যে সুদ সেটাই পার্থক্য। মানে আমি একটু সরল করে বলি, ধরো আমি 100 টাকা জমা রেখেছি, 10 টাকা সুদ পেয়েছি এক বছরের জন্য, সেটা যদি 2 বছর হয় 20 টাকা পাবো, এটা হচ্ছে সরল হিসাব। এবার যদি চক্রবৃদ্ধি হিসাব করি, 100 টাকা জমা রেখেছি, এক বছরের সুদের হার যদি 10% হয় বার্ষিক, তাহলে এক বছরে 10 টাকা পাবো। কিন্তু পরের বার হচ্ছে 110 টাকা, সেকেন্ড ইয়ার, অর্থাৎ সেকেন্ড ইয়ার হলো বছর হচ্ছে এক বছর, সেইখানে আমরা পাবো কত? 11 টাকা। অর্থাৎ এই যে বিষয়টা, এই 11 টাকা, এই যে 1 টাকা বেশি পেলাম, অর্থাৎ 21 টাকা, আর এখানে যে 20 টাকা, এই 1 টাকা কেন বেশি পেলাম? এই 1 টাকা বেশি পেলাম, এই যে এইখানে যে আসল ছিল 100 হয়ে গেল 110, তার মানে অতিরিক্ত যে 10, অর্থাৎ এই 10টা মানে এই যে সুদ 10, এই সুদের যে সুদ হচ্ছে সেকেন্ড ইয়ারে, সেটাই হচ্ছে আমার পার্থক্য এই 1 টাকাটা। এটা বোঝার উপায় আছে? ঠিক আছে, এটা যে মাথায় রেখে আমরা অঙ্কটি করব, যে প্রথম বছরে যে সুদটা আমরা পাচ্ছি 12,000 টাকার, তার দ্বিতীয় বছরে যে সুদটা বেশি পাচ্ছি, সেইটা চক্রবৃদ্ধির ক্ষেত্রে গণ্য হয় সুদের সুদ হিসাবে, সরল সুদে গণ্য হয় না। তাহলে অন্তর হচ্ছে এইটা। তাহলে দেখো আমরা এইভাবে অঙ্কটাকে করতে পারি বা ভাবতে পারি। সেটা হচ্ছে, দেখো আমরা যদি বলি, এইভাবে বলতে পারি, সেটা হচ্ছে আসল সময় সুদ। তাহলে 7.5% বার্ষিক সুদ মানে হচ্ছে আসল যদি 100 টাকা হয়, সময় যদি 1 বছর হয়, সুদ হবে 7.5। অর্থাৎ এখানে আমাকে লেখা উচিত, এটা টাকাতে সংক্ষেপে লিখছি, এটা সময়টা বছরে এবং সুদটা টাকাতে, এটা কিন্তু গণ্য করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? দেখো 12,000 টাকার আমরা এক বছরের সুদ কত নির্ণয় করব। এখন এটা আমরা জানি, আসল বেড়ে গেলে সুদও বেড়ে যাবে,
তার মানে ভগ্নাংশটা একের বড় হবে, 12,000/100। সময়টা যেহেতু ঠিক আছে, তাহলে ভগ্নাংশটা কত হবে? আমরা ত্রৈরাশিক নিয়মের কথা বলছি কিন্তু, হ্যাঁ, ভগ্নাংশটি ত্রৈরাশিক নিয়মে ভগ্নাংশটি একের বড়, অর্থাৎ কত হচ্ছে? 12,000/100, এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে সুতরাং সুদ 12,000 টাকার আমরা এইভাবে বলতে পারি, কি বলতে পারি? 12,000 টাকার এক বছরের সুদ, এক বছরের সুদ হচ্ছে 7.5 ইন্টু, হ্যাঁ, কত হচ্ছে তোমার 7.5 ইন্টু ভগ্নাংশটা পেলাম 12,000/100, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য। এবার গুণ করি, পয়েন্টের জন্য জিরোটা, এখানটা পয়েন্টটা তুলে গিয়ে 10 যদি আসে, এই জিরো কাটলে 12 দিয়ে কাটাকাটি করি, 5 × 60, হাতে থাকলো 6, 7 × 84, আর 6 900 টাকা। এই যে সুদটা হলো এক বছর, এর ওপর 7.5% হারে যে সুদটা পাবো সেটাই হচ্ছে সুদের পার্থক্য। আবার আসলটা আমরা টাকাতে বলবো, সময়টা আমরা বছরে বলবো, সুদটা আমরা অবশ্যই টাকাতে বলবো। তাহলে 100 টাকার এক বছরের সুদ 7.5 টাকা। এবার 900 টাকার এক বছরের সুদ কত? তার মানে নির্ণেয় সুদ হচ্ছে, এখানে নির্ণেয় সুদ আমি সংক্ষেপে বলছি, ভগ্নাংশটা এখানেও একের বড় হবে, 7.5/900/100, 0 ক্যান্সেল, 5 নং 45-এর 5 হাতে থাকলো 4, 7 নং 63-4 67.550। তাহলে এইটাই হলো 67 অর্থাৎ 67 টাকা 50 পয়সা। এইটা হচ্ছে সুদ, 900 টাকার সুদ। এই সুদের সুদ, এটাই পার্থক্য। আমরা এখন সরাসরি লিখব, সুতরাং সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর হচ্ছে কত? হচ্ছে 67 টাকা, সরাসরি 50 পয়সা পেয়ে গেলাম। যদি এটা তোমাদের কাছে একটু জটিল বা একটু কমপ্লিকেটেড মনে যদি হয়, তাহলে তোমরা আগের নিয়মে করতে পারো, ঠিক আছে? আগের নিয়মে করতে পারো। আচ্ছা, বেশ। এবার আমরা চলে আসি পরবর্তী ক্ষেত্রে অন্য অঙ্কে। আচ্ছা, এবার দেখো 13 অঙ্কটা একই নিয়মে আছে। আচ্ছা, এবার আমরা 14-15-র মধ্যে যে কোনো একটা অঙ্ক করব। সেটা হচ্ছে এখানে চক্রবৃদ্ধি সুদ আসবে, কিন্তু এখানে একটা বিষয় হলো 14 অঙ্কটার স্পেশালিটি, দুটো একই সেম, আমি 14টা করাচ্ছি। যে পুরো অঙ্কটাকে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে প্রথম বছর 7.5%, দ্বিতীয় বছর 8%, তবে 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তার মানে যেহেতু চক্রবৃদ্ধি বলে দিয়েছে, তাহলে আমরা প্রথম বছরে 7.5% হারে কত সুদ বেরোচ্ছে সেটা আমরা বার করি সরল সুদের সাথে। সেই সরল সুদের ফর্মুলা ব্যবহার করে সেইটা যদি আসলের সাথে, অর্থাৎ 6,000 টাকার সাথে যদি যোগ করি, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে আমার আসল পেয়ে যাব, এবং সেক্ষেত্রে আমরা 8% বার্ষিক সুদের যে হার, সেখানে পরবর্তী বছর অর্থাৎ এক বছরে আমরা কত সুদ হচ্ছে বার করলে চক্রবৃদ্ধি সুদ পাবো। তার মানে প্রথমটা 7, দ্বিতীয়টা 8% এবং 6,000 টাকা। তাহলে দেখো অঙ্কটা এবার আমরা আসি কোশ্চেন নাম্বার 40। যে
প্রথম বছরের ক্ষেত্রে, প্রথম বছরের ক্ষেত্রে পি সমান কত, আমি একটু সংক্ষেপে করা। পি সমান কত বললাম একবার একটু দেখে নিই। পি সমান হচ্ছে 6,000 টাকা। বেশ ভালো কথা, 6,000 টাকা। আমি সংক্ষেপে করছি। 8% কত প্রথম বছরে? 8% হচ্ছে 7%। সময় টি সমান 1 বছর। এটা লিখতে পারো, আসল লেখা অবশ্যই উচিত। সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার যেভাবে আগে করছিলাম, হ্যাঁ, তারপরে সময়। সুতরাং সুদ কত? সুতরাং সুদ আই সমান পিটিআর বাই 100। তার মানে পি হচ্ছে 6,000, টি হচ্ছে 1, আর হচ্ছে 7 বাই 100। 0 0 0 0 ক্যান্সেল। 6 7 42, 420 টাকা। এটা পেয়ে গেলাম। তাহলে 420 টাকা সুদ হয়ে গেল, এত টাকা। এবার 420 টাকা যে সুদটা বেরোলো, এই যে সুদটা বেরোলো 420, 420, এই 420 টাকা আমার এই যে আসল 6,000 সঙ্গে যোগ হয়ে গিয়ে দ্বিতীয় বছরের আসল হয়ে যাবে। ঠিক আছে, এবার লিখি দ্বিতীয় বছরের ক্ষেত্রে। দ্বিতীয় বছরের ক্ষেত্রে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে কী হচ্ছে? আসল পি সমান 6,000 প্লাস 420, 6,420 টাকা। সুদের হার চেঞ্জ হয়ে যাচ্ছে, বার্ষিক সুদের হার। এখানে বার্ষিক সুদের হার কিন্তু চেঞ্জ হয়ে গেল। কত বলেছে? 8%। কিন্তু ভালো করে বইটায় খেয়াল করে দেখো, 8%। বার্ষিক সুদের হার R% সমান 8%। তাহলে সময় টি সমান 1 বছর। তাহলে কী হবে? সুতরাং আমরা কি বলবো? সুদ I is equals to PTR by 100 is equals to P হচ্ছে কত? 6,420। এখানে টি 1, আর বলতে 8 বাই 100। তাহলে একটা জিরো কাটা, 8 দিয়ে পরিষ্কার গুণ করে দিই। 8 দুগুণ 16, 6 থাকলো 1, 4 32, আর 1 33, 3, সরি, 8 দুগুণ 16, 6 থাকলো 1, 4 32, আর 1 33, 3, হ্যাঁ থাকলো 3, 6 48, আর 3 51 বাই 10। তাহলে 513.6 এটা সুদ বেরোলো দ্বিতীয় বছরে। তাহলে আমার কি ফাইনালি কী চেয়েছে? না 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে 2 বছর যেহেতু সুদ চেয়েছে, প্রথম বছরের সুদ পেলাম 420, দ্বিতীয় বছরে 513 টাকা 60 পয়সা। তাহলে অতএব 2 বছরে মোট চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত? 420 প্রথম বছর, দ্বিতীয় বছর 513 টাকা 60 পয়সা। এখানে 513.60 দিতেই পারো, ইজ ইকালস টু 933 টাকা 60 পয়সা। এত টাকা। দেখো, অঙ্কটা চক্রবৃদ্ধি সুদের হলেও এইটা আমরা সরল সুদের ফর্মুলাতে ব্যবহার করে করলাম। ঠিক আছে, আজ এ পর্যন্তই। তোমাদের যে অঙ্কগুলো আমরা গ্যাপ রেখেছি সেই অঙ্কগুলো বাড়িতে অভ্যাস করবে। ভালো থেকো।